এসএসসি ব্যাচ 2025 এর রসায়নের ক নাম্বার এবং খ নাম্বার নিয়ে কিন্তু প্রচুর সমস্যা রয়েছে এবং ছাত্ররা ঠিক বুঝতে পারছে না যে আসলে কতগুলো ক খ করতে হবে এবং কোথা থেকে করতে হবে, কোন প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আজকের এই ক্লাসে আমরা প্রত্যেকটা অধ্যায়ে 10 থেকে 12টা করে ক খ রেডি করেছি এবং ক প্রশ্ন করেছি 10টা এবং খ প্রশ্ন করেছি 5টা, 4 থেকে 5টা। এই প্রশ্নগুলো যদি 100% গুরুত্ব সহকারে পড়ো তাহলে তোমাকে এত % আমি গ্যারান্টি দিচ্ছি যে তোমাদের ক এবং খ নাম্বার 100% প্রশ্ন কমন পাবা। ঠিক আছে, তো আমরা প্রথম চ্যাপ্টার থেকে একবার লাস্ট চ্যাপ্টার পর্যন্ত সকল প্রশ্ন করব। তার আগে অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওতে একটি লাইক করে চলো ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আমাদের প্রথম অধ্যায় যেটা হলো রসায়নের ধারণা। প্রথম ক নম্বর প্রশ্ন হলো গবেষণা কি? গবেষণা কি? সেক্ষেত্রে আমরা উত্তরে লিখব মানুষের বুদ্ধিবৃত্তির অনুসন্ধান প্রক্রিয়া অথবা সঠিক পদ্ধতিতে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো কিছু জানার চেষ্টাই হচ্ছে গবেষণা। এরপর আমাদের 2 নম্বর প্রশ্ন হলো ব্রোঞ্জ কি? 2 নম্বর প্রশ্ন হলো ব্রোঞ্জ কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরটা হলো কপার 90% ও টিনের 10% সংকর ধাতুর নাম ব্রোঞ্জ। কপার 90% এবং টিনের 10% সংকর ধাতুর নাম হলো ব্রোঞ্জ। 3 নম্বর প্রশ্ন ট্রিফয়েল কাকে বলে? ট্রিফয়েল কাকে বলে? উত্তর হবে তেজস্ক্রিয় তথা ক্ষতিকারক রশ্মি নিঃসরণকারী পদার্থের ঝুঁকি নির্দেশনার জন্য আন্তর্জাতিক স্বীকৃতি যে ঝুঁকি চিহ্ন ব্যবহার করা হয় তাকে ট্রিফয়েল বা আন্তর্জাতিক চিহ্ন বলা হয়। এর পরবর্তী প্রশ্ন হলো রসায়ন কি? এর পরবর্তী প্রশ্ন হলো রসায়ন কি? উত্তর হবে বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, পদার্থের ধর্ম এবং পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় তাই হলো রসায়ন। এরপরে আলকেমি শব্দটি কোন ভাষা থেকে উদ্ভূত? উত্তর হবে আরবি ভাষা থেকে। তারপর রসায়নের জনক কে? উত্তর হবে জাবের ইবনে হাইয়ানকে রসায়নের জনক বলা হয়। মোমের মূল উপাদান কি? উত্তর হবে মোমের মূল উপাদান হলো হাইড্রোকার্বন। মোমের মূল উপাদান হলো হাইড্রোকার্বন। এই ছিল আমাদের প্রথম অধ্যায়ের ক নাম্বার প্রশ্ন। এবার আসি প্রথম অধ্যায়ের যে খ নাম্বার প্রশ্নগুলো রয়েছে সেগুলো কি, বা কোন খ নাম্বার প্রশ্নগুলো সবচেয়ে বেশি পরিমাণ প্রশ্নে আসে। ঠিক আছে, তো তার জন্য আমাদেরকে অবশ্যই ভালো করে প্রশ্নগুলো পড়তে হবে। প্রথম প্রশ্ন, চাষাবাদ কিংবা খাদ্যের জন্য আমরা রসায়নের উপর নির্ভর করি, ব্যাখ্যা করো। চাষাবাদ কিংবা খাদ্যের জন্য আমরা রসায়নের উপর নির্ভর করি, ব্যাখ্যা করো। আমরা প্রত্যেকটা অধ্যায় করব, ঠিক আছে, যদিও বেশ কিছু অধ্যায় রয়েছে গুরুত্বপূর্ণ, যেমন 4, 5, 6, 7, 8, 11 এই যে অধ্যায়গুলো রয়েছে এগুলো কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বাট খ নাম্বার তো জানোই যে কোনো জায়গা থেকে কিন্তু খ নাম্বার আর একটা অধ্যায়ের প্রশ্নের মধ্যে দিয়ে দেয়, তাই ক খ তোমাদেরকে অবশ্যই প্রত্যেকটা অধ্যায়েরই পড়তে হবে ভালো করে কমন পাওয়ার জন্য। ঠিক আছে, আচ্ছা, চাষাবাদ কিংবা খাদ্যের জন্য আমরা রসায়নের উপর নির্ভর করি, ব্যাখ্যা করো। উত্তর হবে চাষাবাদ কিংবা খাদ্যের জন্য আমরা রসায়নের উপর নির্ভর করি, কেননা জমিতে উর্বরতা করার জন্য ব্যবহার করা হয় রাসায়নিক সার, আর ক্ষেতের ফসল পোকামাকড় থেকে বাঁচাতে মানুষের তৈরি কীটনাশক ব্যবহার করা হচ্ছে নাকি। খাদ্যকে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য রয়েছে প্রিজারভেটিভস জাতীয় রাসায়নিক পদার্থ, আর এইসব পদার্থের অবদানই হলো কি? রসায়নের অবদান। দ্য ফার্স্ট প্রশ্ন শেষ আমাদের। সেকেন্ড প্রশ্ন, উদ্ভিদের খাদ্য উৎপাদন রসায়নের সাথে সম্পর্কিত, ব্যাখ্যা করো। উদ্ভিদের খাদ্য উৎপাদন রসায়নের সাথে সম্পর্কিত, ব্যাখ্যা করো। উত্তর হবে উদ্ভিদের খাদ্য উৎপাদন রসায়নের সাথে সম্পর্কিত, উক্তিটি যথার্থ। যেমন উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার নিজের খাদ্য তৈরি করে, শর্করা জাতীয় খাদ্য উৎপাদনের বিক্রিয়া রসায়নের সাথে সম্পর্কিত। আবার শোষণের সময় গ্লুকোজ ভেঙে শক্তি উৎপাদন এবং কোষরস স্ফীত বিক্রিয়া সবই রসায়নের সাথে সম্পর্কিত। 3 নম্বর প্রশ্ন, অ্যারোসল বোতলে কোন সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়, ব্যাখ্যা করো। অ্যারোসল বোতলে কোন সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়, ব্যাখ্যা করো। উত্তর হবে অ্যারোসলের বোতলে ব্যবহৃত সাংকেতিক চিহ্ন হলো দাহ্য পদার্থ। দাহ্য পদার্থের সংকেত আগুনের সংস্পর্শে অ্যারোসল সহজেই দহন ঘটে এবং পানি সহ বিক্রিয়ার তাপ উৎপাদন করে, যা দাহ্য পদার্থের বৈশিষ্ট্য। এই জন্য অ্যারোসল বোতলে দাহ্য পদার্থের সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এগুলো আমাদের 3টা প্রশ্ন। এরপর চলবো আমরা 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্ন হলো পেটে অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড খাওয়া হয় কেন? পেটে অ্যান্টাসিডের জন্য অ্যাসিড খাওয়া হয় কেন? উত্তর হবে পাকস্থলীতে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড জমা হলে পেটে অ্যাসিডিটির সমস্যা হয়। অ্যান্টাসিডে থাকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ও ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এই দুইটি যৌগই ক্ষারীয় বা ক্ষারধর্মী, ফলে এগুলো পেটের অ্যান্টাসিডকে সহজে প্রশমিত করে।
এরপরে কাঁচা আম টক কিন্তু পাকা আম খেতে মিষ্টি কেন? কাঁচা আম টক কিন্তু পাকা আম খেতে মিষ্টি কেন? উত্তর হবে কাঁচা আমে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড থাকে, যেমন সাকসেনিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড প্রভৃতি। ফলে কাঁচা আম টক হয়, কিন্তু আম যখন পাকে তখন এই অ্যাসিডগুলোর রাসায়নিক পরিবর্তনের ফলে গ্লুকোজ ও ফ্রুক্টোজ সৃষ্টি হয়, তাই পাকা আম মিষ্টি হয়। এর আমাদের পরবর্তী প্রশ্ন। এরপরে লাস্ট প্রশ্ন এই অধ্যায়ের খ নম্বরে, কাগজের উৎস ও রাসায়নিক পরিবর্তন ব্যাখ্যা করো। উত্তর হবে কাগজের প্রধান উপাদান হলো সেলুলোজ। বাঁশ, আখের ছোবরা ইত্যাদির প্রচুর পরিমাণে সেলুলোজ থাকে, যার কারণে কাগজ তৈরির কারখানায় এই সমস্ত বস্তুকে বিভিন্ন ধরনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়, যার ফলে কাগজ তৈরি হয়। কাগজের আবিষ্কার মানব সভ্যতার অনন্য অবদান। তো এই হলো আমাদের প্রথম অধ্যায়ের 5টি প্রশ্ন এবং 7টি প্রশ্ন এবং 5টি তোমাদের কি খ নম্বর প্রশ্ন। এবার চলে যাবো আমরা দ্বিতীয় নম্বর প্রশ্ন অধ্যায়ে। তো দ্বিতীয় নম্বর অধ্যায় যদি আমরা দেখি, অবশ্যই দ্বিতীয় নম্বর অধ্যায়ের কিন্তু প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই পরিমাণ গুরুত্বপূর্ণ। তো প্রথম প্রশ্নটা কি? প্রথম প্রশ্ন হলো ঊর্ধ্বপাতন কাকে বলে? ঊর্ধ্বপাতন কাকে বলে? উত্তর হবে যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ প্রদান করা হলে সেগুলো তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, তাকে ঊর্ধ্বপাতন বলে। 2 নম্বর, নিঃসরণ কাকে বলে? উত্তর হবে সরু ছিদ্র পথে উচ্চ চাপের স্থান থেকে কোনো গ্যাস নিম্নচাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে। তারপর কণার গতিতত্ত্ব কাকে বলে? উত্তর হবে আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করার তন্ত্রকেই কণার গতিতত্ত্ব বলে। 3 নম্বর প্রশ্ন, পাতন কাকে বলে? উত্তর হবে কোন তরলকে তাপ প্রদানে বাষ্পে পরিণত করে তাকে পুনরায় শীতলীকরণের মাধ্যমে বাষ্প থেকে তরলে পরিণতার পদ্ধতিকে বলা হয় পাতন। ঠিক আছে, এখানে যে প্রশ্নগুলো তোমাদেরকে দেখাচ্ছি এই প্রশ্নগুলো অবশ্যই গুরুত্ব সহকারে পড়বা তোমরা। ঠিক আছে, তারপর হলো গলনাঙ্ক কাকে বলে? উত্তর হবে এক বায়ুমণ্ডলের চাপে তাপ প্রদানের ফলে যে তাপমাত্রায় কঠিন পদার্থ গলে তরলে পরিণত হয় সেই তাপমাত্রাকে উক্ত কঠিন পদার্থের গলনাঙ্ক বলে। এরপর নিশাদলের রাসায়নিক সংকেত কি? উত্তর হবে NH4Cl। ব্যাপন কাকে বলে? কোন মাধ্যমে কঠিন, তরল ও বা বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত সমভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। 2 নম্বর, পদার্থ কাকে বলে? উত্তর হবে যে বস্তুর নির্দিষ্ট ভর আছে এবং জায়গা দখল করে তাকে পদার্থ বলে। তারপর বাষ্পীভবন কাকে বলে? উত্তর হবে কোন তরলকে তাপ প্রদান করে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে বাষ্পীভবন বলে। তো এই ছিল আমাদের ক নাম্বার গুরুত্বপূর্ণ ক নাম্বার প্রশ্ন। এবার আসবো আমরা খ নাম্বার প্রশ্ন। কিতে খ নাম্বার প্রশ্ন এবং কোন প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমরা দেখব। প্রথম কথা, মোমের দহনে কি ধরনের পরিবর্তন ঘটে ব্যাখ্যা করো। মোমের দহনে কি ধরনের পরিবর্তন ঘটে ব্যাখ্যা করো। উত্তর হবে মোমের গলন একটি ভৌত ও রাসায়নিক পরিবর্তন। মোম হলো বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ। হাইড্রোজেন ও কার্বন দিয়ে গঠিত জৈব যৌগই হলো হাইড্রোকার্বন। মোমের জ্বলনে আমরা মোমের কঠিন, তরল, গ্যাসীয় এই 3 অবস্থাকে দেখতে পাই। আগুনের তাপে কঠিন মোম তরলে পরিণত হয় এবং তরল মোম পরবর্তীতে বাষ্পে পরিণত হয়। এগুলো মোমের গলনের ভৌত পরিবর্তন। এছাড়াও তো এখানে একটা রাসায়নিক পরিবর্তন দেওয়া আছে। তো এই ধরনের প্রশ্ন আসে যে মোমের দহনে কি, এখানে লেখছে কি ধরনের পরিবর্তন হয়। উত্তরটা এইভাবে প্রশ্নটা ঘুরিয়ে বলে যে মোমের জ্বলনে বা প্রজ্বলনে তোমার ভৌত রাসায়নিক পরিবর্তন ব্যাখ্যা করো। তো প্রশ্নটা কিন্তু এভাবে ঘুরিয়ে আসতে পারে। উপরোক্ত বিষয় বিক্রিয়াটি হলো মোমের রাসায়নিক পরিবর্তন, অর্থাৎ মোমের গলনে ভৌত রাসায়নিক এই 2 ধরনের পরিবর্তন ঘটে। প্রশ্নটা এইভাবে আসতে পারে। ঠিক আছে, তারপর নিঃসরণ ও ব্যাপন দুই ভিন্ন প্রক্রিয়া কেন? নিঃসরণ ও ব্যাপন 2 ভিন্ন প্রক্রিয়া কেন? আচ্ছা, সেক্ষেত্রে উত্তর হবে সরু ছিদ্রপথ দিয়ে কোনো গ্যাসীয় পদার্থের বাইরের চাপের প্রভাবে অনুসময়ের উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপে অঞ্চলে সজোরে বেপিয়ে হওয়ার বা বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে, যেমন বডি স্প্রে নির্গমন। অন্যদিকে কোন তরল, কঠিন বা বায়বীয় পদার্থের অনুসময়ের উচ্চ ঘনত্বের অঞ্চল থেকে নিম্ন ঘনত্বের অঞ্চলে স্বতঃস্ফূর্ত সমভাবে পরিবর্তন হওয়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে, যেমন পানিতে পটাশিয়াম ম্যাঙ্গানেট বা KMnO4 বেপিত হওয়া, সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়া ইত্যাদি। নিঃসরণ চাপের প্রভাবে সংঘটিত অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, অন্যদিকে ব্যাপন সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া যাতে চাপের কোনো প্রভাব থাকে না। তাই নিঃসরণ ও ব্যাপন
নিঃসন্দেহে দুইটি ভিন্ন প্রক্রিয়া। তারপর C10H8 একটি ঊর্ধ্বপাতিত পদার্থ, ব্যাখ্যা করো। C10H8 একটি ঊর্ধ্বপাতিত পদার্থ, ব্যাখ্যা করো। তো যদি আমরা খেয়াল করি ঊর্ধ্বপাতিত পদার্থ, আমরা যদি এখানে C10H8 বলছি, উত্তরটা এইভাবে আসতে পারে যে আয়োডিন একটি ঊর্ধ্বপাতিত পদার্থ, বা ঊর্ধ্বপাতিত পদার্থের মধ্যে কিন্তু অনেকগুলো আছে, যেমন নিশাদলকে কি তরল অবস্থায় পাওয়া সম্ভব কিনা, নিশাদলকে তরল অবস্থায় পাওয়া সম্ভব কিনা, প্রশ্ন কিন্তু এভাবেও আসতে পারে। সেক্ষেত্রে আমরা উত্তর দিব যে সকল কঠিন পদার্থকে তাপ প্রদান করা হলে সেগুলো তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় তাদেরকে ঊর্ধ্বপাতিত পদার্থ বলে। অর্থাৎ ঊর্ধ্বপাতিত যে পদার্থগুলো রয়েছে কোনোটাই কিন্তু তরলে পরিণত হবে না। ঠিক আছে, একই প্রশ্নটা অনেকভাবে ব্যাখ্যা, এই উত্তরটা এইভাবে দিতে পারি আমরা। C10H8 একটি ঊর্ধ্বপাতিত পদার্থ, কারণ C10H8 একটি কঠিন পদার্থ এবং একে তাপ প্রদান করা হলে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়। আমাদের উত্তর কিন্তু এতটুকু লিখলেই যথেষ্ট। ঠিক আছে, এরপর চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নে। এর পরবর্তী প্রশ্ন হলো নিশাদলকে ঊর্ধ্বপাতিত বস্তু বলা হয় কেন? নিশাদলকে ঊর্ধ্বপাতিত বস্তু বলা হয় কেন, বা নিশাদলকে তরল অবস্থায় পাওয়া সম্ভব কিনা, এই ধরনের প্রশ্ন কিন্তু এইভাবে আসতে পারে যে নিশাদলকে ঊর্ধ্বপাতিত পদার্থ বলা হয় কেন, নিশাদলকে তরল অবস্থায় পাওয়া সম্ভব কিনা। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা উত্তরটা দেব কি, যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ প্রদান করা হলে সেগুলো তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় সেই প্রক্রিয়াকে ঊর্ধ্বপাতন বলে। নিশাদল, এখানে নিশাদল বা NH4Cl বা নিশাদলের সংকেতারকে নিশাদল বা অ্যামোনিয়াম ক্লোরাইড এর কঠিন ভৌত অবস্থায় তাপ প্রদান করলে সেটি তরলে পরিণত না হয়ে কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়, তাই নিশাদলকে ঊর্ধ্বপাতিত বস্তু বলা হয়। ঠিক আছে, আচ্ছা, এছাড়াও কিছু প্রশ্ন তোমাদের জন্য রাখা হয়েছে। মোমের জ্বলনে পদার্থের তিনটি অবস্থা দেখা যায়, বুঝিয়ে লেখো। সেক্ষেত্রে আমরা উত্তর দিতে পারি এটা, মোমের জ্বলনে আমরা মোমের কঠিন, তরল এবং গ্যাসীয় এই তিন অবস্থা দেখতে পাই। মোমের মধ্যে একটি সুতা থাকে, এই সুতাতে আগুন জ্বালালে সুতার চারিদিকে হাইড্রোকার্বন অণুগুলো তাপে গলে তরলে পরিণত হয়। ওই তরল মোমে আগুনের তাপে প্রথমে বাষ্পে পরিণত হয়। অতএব এই বাষ্পীয় মোমে বাতাসের জলীয় অক্সিজেন অতএব ওই বাষ্পীয় মোম বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, মোম এবং তাপ উৎপন্ন করে। তরল মোমের কিছু অংশ, আবার বলছি, তরল মোমের কিছু অংশ ঠান্ডা হলে কঠিন মোমেও পরিণত হয়। অর্থাৎ তাপের প্রভাবে মোমের কঠিন, তরল ও গ্যাসীয় এই তিন অবস্থায় অস্তিত্ব পাওয়া যায়। তারপরে ঊর্ধ্বপাতন বলতে কি বোঝো, উদাহরণ সহ বুঝিয়ে লেখো। এই প্রশ্নটা একই রকম প্রশ্নই, একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে তোমাকে দুইভাবে করা হয়েছে। ঠিক আছে, তো এই হলো আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো। এরপর চলে যাবো আমরা তৃতীয় অধ্যায়ে, এরপর চলে যাবো 3 নম্বর অধ্যায়, এবং 3 নম্বর অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা দেখবো। ঠিক আছে, এই প্রশ্নগুলো যদি পড়ো আমি তোমাকে এতটুকু গ্যারান্টি দিচ্ছি যে অবশ্যই 100% প্রশ্ন কমন পাবা। তো অবশ্যই তার আগে তোমাকে মনোযোগ দিয়ে যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে এই প্রশ্নগুলো পড়তে হবে। তারপরে ভর সংখ্যা কাকে বলে? উত্তর হবে কোন মৌলের প্রোটন সংখ্যা এবং নিউটন সংখ্যার যোগফলকে ভর সংখ্যা বলে। কোন মৌলের প্রোটন সংখ্যা ও নিউটন সংখ্যার যোগফলকে ভর সংখ্যা বলে। আইসোটোপ কাকে বলে? উত্তর হবে যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ও নিউটন সংখ্যা ভিন্ন তাদেরকে একে অপরের আইসোটোপ বলে। যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ও নিউটন সংখ্যা ভিন্ন তাদেরকে একে অপরের আইসোটোপ বলে। যেমন কার্বন 35 এবং কার্বন 37 একে অপরের আইসোটোপ। তারপর মোল কাকে বলে? যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মোল বলে। যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে কি বলে? মোল বলে। তারপরে অরবিট কাকে বলে? উত্তর হবে পরমাণুতে প্রধান শক্তি স্তরে যে উপশক্তি স্তরে বিভক্ত থাকে তাকে অরবিট বলে। পরমাণুতে প্রধান শক্তি স্তর যে উপশক্তি স্তরে কি থাকে বিভক্ত থাকে তাকে কি বলে? অরবিট বলে। তারপর সংকেত কাকে বলে? উত্তর হবে মৌল বা যৌগমূলক প্রতীক বা সংকেত ও তাদের সংখ্যার মাধ্যমে কোনো যৌগের অণুকে প্রকাশ করাকে রাসায়নিক সংকেত বলে। ঠিক আছে, এরপরে আইসোটোপ কাকে বলে? যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ও নিউটন সংখ্যা ভিন্ন তাদেরকে আইসোটোপ বলে। তারপর অরবিট কাকে বলে? নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে সকল নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন সমূহ আবর্তন করে সেসব নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথকে অরবিট বলে।
হাইড্রোজেনের কয়টি আইসোটোপ প্রকৃতিতে বিদ্যমান? হাইড্রোজেনের 3টি আইসোটোপ প্রকৃতিতে বিদ্যমান। এই গেল আমাদের মোটামুটি ক নাম্বার প্রশ্ন। এবার আসবো আমরা খ নাম্বার প্রশ্ন। যে খ নাম্বার প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং আমি এই প্রশ্ন যেগুলো দিচ্ছি সেগুলো যদি তোমরা করো তাহলে অবশ্যই কমন পাবা। ঠিক আছে? তো তার জন্য তোমাকে যেটা করতে হবে এই ক্লাসগুলো ভালো করে মনোযোগ দিয়ে করতে হবে এবং আমি এগুলো যেগুলো দেখছি প্রত্যেকটা জিনিস ভালো করে তোমাদেরকে করতে হবে। যদি না করো সেক্ষেত্রে আমরা কিচ্ছু করতে পারবো না। আচ্ছা, তৃতীয় শক্তি স্তরে এফ অরবিটাল থাকে না কেন? ব্যাখ্যা করো। তৃতীয় শক্তি স্তরে এফ অরবিটাল থাকে না কেন? ব্যাখ্যা করো। সেক্ষেত্রে আমরা উত্তরটা লিখতে পারি, তৃতীয় প্রধান শক্তি স্তরে এফ অরবিটাল থাকলে তা হবে 3f অরবিটাল, কিন্তু 3f অরবিটাল অসম্ভব। কারণ 3f অরবিটালের ক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান n সমান 3। n3 এর জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যার মান হবে 0, 1, 2 হবে। কিন্তু আমরা জানি সহকারী কোয়ান্টাম সংখ্যা 0, 1, 2 এর জন্য sp-df অরবিটাল সম্ভব, তাই 3f অসম্ভব। ঠিক আছে? আচ্ছা, 2 নাম্বার, ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রমধর্মী কেন? ব্যাখ্যা করো। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রমধর্মী কেন? ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ। তো ক্রোমিয়ামের এখানে ইলেকট্রন বিন্যাস তোমরা দেখতে পাচ্ছ। তো ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস মানে ইলেকট্রনের নিয়ম কি? সবার আগে 4s অরবিটালে প্রবেশ করবে, তারপর কিন্তু 3d তে। আর s এর সর্বোচ্চ ইলেকট্রন যায় কয়টা? 2টা। তার মানে এই 4s ইলেকট্রন 2টা এবং 3d তে অরবিটাল 4টা হওয়ার কথা। কিন্তু তুমি যদি খেয়াল করো এখানে অর্ধপূর্ণ করার জন্য মানে এই d কে অর্ধপূর্ণ করার জন্য 4s থেকে একটা ইলেকট্রন এখানে কিন্তু d তে দিয়ে দিয়েছে, যার কারণে 3d 5 হয়েছে এবং 4s 1 হয়েছে। এটা হলো ব্যতিক্রম। এবার কথা কেন? আমরা জানি পরমাণুতে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে এবং পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরে অরবিটালে প্রবেশ করে। সুতরাং ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হওয়া উচিত ছিল এই যে এটা। ঠিক আছে? এটাতে 4 আর এটাতে কত? এটাতে 2। এটা হওয়া উচিত ছিল। কিন্তু p ও d অরবিটালের অর্ধপূর্ণ ও সম্পূর্ণ রূপ পূর্ণ হলে ইলেকট্রন বিন্যাস অধিক সুস্থিত হয়। ফলে 4s স্কয়ার থেকে একটি ইলেকট্রন 3d4 কে চলে যাওয়ায় তাই ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রমধর্মী প্রদর্শন করে। 3 নম্বর প্রশ্ন, ডিউটেরিয়াম হাইড্রোজেনের একটি আইসোটোপ ব্যাখ্যা করো। ডিউটেরিয়াম হাইড্রোজেনের একটি আইসোটোপ ব্যাখ্যা করো। উত্তর হবে ডিউটেরিয়াম হাইড্রোজেনের আইসোটোপ। আমরা জানি আইসোটোপ সমূহের সংখ্যা ভর সংখ্যা ভিন্ন কিন্তু প্রোটন সংখ্যা সমান। যেমন H11 মানে হাইড্রোজেন ও ডিউটেরিয়াম হলো H22। উভয়ের প্রোটন সংখ্যা 1, তবে ভর সংখ্যা ভিন্ন। তাই তোমার কি ডিউটেরিয়াম ও তাই হলো প্রোটন হাইড্রোজেন এবং ডিউটেরিয়াম একে অপরের কি আইসোটোপ বা একটি আইসোটোপ। পরমাণুতে বর্ণালীর সৃষ্টি হয় কেন? ব্যাখ্যা করো। পরমাণুতে বর্ণালীর সৃষ্টি হয় কেন? ব্যাখ্যা করো। সেক্ষেত্রে উত্তর হবে যখন কোনো পরমাণুর ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে তখন শক্তি বিকরণ করে এবং এই বিকরণ থেকে বর্ণালী সৃষ্টি হয়। কোনো প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ঘোরার সময় একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি থেকে ঘুরে। এক্ষেত্রে উচ্চ শক্তি স্তরে ঘূর্ণায়মান ইলেকট্রন এর শক্তি অধিক আর নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন এর শক্তি কম থাকে। যদি কখনো ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে তখন অতিরিক্ত শক্তিটুকু বিকিরিত করে, আর ওই বিকিরণই আমরা পারমাণবিক বর্ণালী রূপ দেখতে পাই। ঠিক আছে? তো এর পরবর্তীতে তোমাদের আরো বেশ কিছু প্রশ্ন রয়েছে। এই অধ্যায়তে কিন্তু বেশ অনেকগুলো প্রশ্নই থাকে। কপারের ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়ম চলে না কেন? কপারের ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়ম মেনে চলে না কেন? সেক্ষেত্রে উত্তর হবে কি কপারের ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়ম মেনে চলে না। কারণ সাধারণভাবে দেখা যায় যে একই উচ্চ শক্তি স্তর p ও d এর অরবিটাল পূর্ণ p6 এবং d10 এর অর্ধেক হলো p3 এবং d5 হলে সে ইলেকট্রন বিন্যাস সুস্থিত হয়। ঠিক আছে? তাই কপারের ইলেকট্রন বিন্যাস স্বাভাবিকভাবে আউভার নীতি অনুসারে কথা অনুসারে এইভাবে তোমার কি যেটা রয়েছে মানে এখানে 9 এখানে 2 হওয়ার কথা নীতি অনুসারে এটা, কিন্তু 3d অরবিটালে 10টি ইলেকট্রন থাকলে তা সুস্থিত হয়। তাই 4s অরবিটাল থেকে একটি ইলেকট্রন 3d অরবিটালে আসে। ফলে কপারের ইলেকট্রন বিন্যাস এরকম হয়ে যায়, মানে এখান থেকে একটা ইলেকট্রন এই জায়গা থেকে একটা ইলেকট্রন এই d তে দিবে, তাহলে কি d তে আগে থেকে 9টা আছে আর একটা দিলে হয় 10টা, আর এখান থেকে একটা কি হয়ে যাবে? কমে যাবে। তাই তুমি যদি ইলেকট্রন বিন্যাসটা খেয়াল করো
এখানে রয়েছে 10টা, এখানে কি, তার মানে হলো ক্রোমিয়াম এবং কপার থেকে তোমরা অবশ্যই একটা প্রশ্ন কমন পাবা। ক্রোমিয়াম এবং কপার থেকে তোমরা অবশ্যই কি পাবা, একটা প্রশ্ন কমন পাবা, কারণ এই জায়গাতে কিন্তু প্রশ্ন অবশ্যই আসে, এই জায়গাতে কি করে প্রশ্ন কিন্তু হুবহু আসে। এবং তুমি দেখতে পাচ্ছ ক্রোমিয়াম এবং কপার থেকে কিন্তু এই যে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসের যে প্রশ্নগুলো, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু সবচেয়ে বেশি আসে। কথা ক্লিয়ার করতে বললাম যে এই ধরনের যে প্রশ্নগুলো রয়েছে এগুলো কিন্তু তোমাদের সবচেয়ে বেশি পরিমাণে আসে। তাই এই ধরনের প্রশ্নগুলোকে তোমরা ভালো করে খেয়াল করতে হবে এবং ভালো করে করতে হবে। তো এই ছিল আমাদের প্রথম তোমাদের পরের অধ্যায়ে ক এবং খ নাম্বার প্রশ্ন। এবার চলে যাবো আমরা চতুর্থ অধ্যায়ে। এরপর আমরা চলে যাবো কোন অধ্যায়, চতুর্থ অধ্যায়, এবং দেখবো যে আমরা চতুর্থ অধ্যায় থেকে কোন ক খ গুলো তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো দেখো আমরা কিন্তু প্রত্যেকটা অধ্যায় থেকে লিমিটিং কিছু প্রশ্ন রেখেছি, মানে অল্প কিছু, খুব বেশি না, এবং এগুলো পড়তে তোমার খুব বেশি কষ্ট হওয়ার কথা না। তো প্রশ্ন তো তোমাদের গাইডে অন্যভাবেও থাকতে পারে, তোমরা চাইলে গাইড থেকে কিন্তু উত্তরটা করতে পারো, কোনো প্রবলেম নাই। তবে আই হোপ তুমি যে কোনো এক জায়গা থেকে পড়ো না কেন এই প্রশ্ন উত্তরগুলো পড়লেই তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আসে অপধাতু কাকে বলে। অপধাতু কাকে বলে? যে সকল মৌল ধাতু ও অধাতুর মাঝামাঝি বৈশিষ্ট্য সম্পন্ন, অর্থাৎ কোনো সময় ইলেকট্রন ত্যাগ করে আবার কোনো সময় ইলেকট্রন গ্রহণ করে, তাদেরকে অপধাতু বলে, যেমন সিলিকন। যে সকল মৌল কি ধাতু ও অধাতুর মাঝামাঝি বৈশিষ্ট্য সম্পন্ন, অর্থাৎ কোনো সময় ইলেকট্রন ত্যাগ করে আবার কোনো সময় ইলেকট্রন কি করে, গ্রহণ করে, তাদেরকে অপধাতু বলে, যেমন সিলিকন। তারপর অবস্থান্তর মৌল কাকে বলে। অবস্থান্তর মৌল কাকে বলে? উত্তর হবে যে সকল ডি ব্লক মৌলের কমপক্ষে একটি সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসের আংশিক পূর্ণ অরবিটাল, যেমন D1 থেকে D9 থাকে, তাকে অবস্থান্তর মৌল বলে। তারপর মুদ্রা ধাতু কাকে বলে? পর্যায় সারণীর গ্রুপ 11 এর 3টি মৌল কপার, সিলভার এবং গোল্ডকে মুদ্রা ধাতু বলে। পর্যায় সারণীর গ্রুপ 11 3টি মৌল যেমন কপার, সিলভার এবং গোল্ডকে কি বলা হয়? মুদ্রা ধাতু বলে। কারণ প্রাচীনকালে এই মৌলগুলো দ্বারা মুদ্রা বানিয়ে বিনিময়ের মাধ্যমে হিসাবে ব্যবহার করা হতো। তারপর নিউল্যান্ডের অষ্টক সূত্রটি বিকৃত করো। নিউল্যান্ডের অষ্টক সূত্রটি বিকৃত করো। উত্তর হবে মৌলসমূহকে যদি পারমাণবিক ভরের ভিত্তিতে ছোট থেকে বড় অনুযায়ী সাজানো হয়, তাহলে যে কোনো মৌলের ধর্ম প্রতি অষ্টম ধর্মের সাথে মিলে যায়। তো এটা হলো আমাদের কি অষ্টক নিয়ম। এরপর তোমাদের আরো কিছু প্রশ্ন রয়েছে। ইলেকট্রন আসক্তি কাকে বলে? গ্যাসীয় অবস্থায় কোন মৌলের 1 মোল গ্যাসীয় পরমাণুতে 1 মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে 1 মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে ইলেকট্রন আসক্তি বলে। 2 নম্বর মেন্ডেলিফের পর্যায় সূত্রটি বিকৃত করো। মেন্ডেলিফের পর্যায় সূত্রটি বিকৃত করো। উত্তর হবে মেন্ডেলিফের পর্যায় সূত্রটি হলো মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। তড়িৎ ঋণাত্মকতা কি? উত্তর হবে দুটি পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে অণুতে পরিণত হয় তখন অণুর পরমাণুগুলোর বন্ধনে ইলেকট্রন দুটি নিজেই দিকে আকর্ষণ করে, নিজের দিকে কি করে? আকর্ষণ করে। এই আকর্ষণকে তড়িৎ ঋণাত্মকতা বলে। তারপরে ইউপ্যাক এর পূর্ণরূপ কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পুর অ্যান্ড অ্যাপ্লাই কেমিস্ট্রি। আধুনিক পর্যায় সারণীতে সর্বমোট কতটি পর্যায় রয়েছে? উত্তর হবে আধুনিক পর্যায় সারণীতে সর্বমোট 7টি পর্যায় রয়েছে। এরপর চলে যাবো আমরা খ নাম্বার প্রশ্নে। কি প্রশ্ন? খ নাম্বার প্রশ্ন। ক্যালসিয়াম ও ক্যালসিয়াম প্লাস এর মৌল কোনটির আকার বড় ব্যাখ্যা করো। ক্যালসিয়াম এবং ক্যালসিয়াম 2 প্লাস এর মধ্যে কোনটির আকার বড় ব্যাখ্যা করো। সেক্ষেত্রে উত্তর হবে ক্যালসিয়াম ও ক্যালসিয়াম প্লাস 2 প্লাস এর মধ্যে ক্যালসিয়াম 2 প্লাস এর আকার ছোট এবং ক্যালসিয়ামের আকার বড়। এই জন্য তোমাকে সর্বপ্রথম 2টা ইলেকট্রন বিন্যাস করতে হবে। ক্যালসিয়ামের সর্বশেষ কক্ষপথে, মানে ক্যালসিয়াম কোটায় যে এটা, আর সর্বশেষ কক্ষপথে যে দেখি এস এর উপরে 2টা ইলেকট্রন রয়েছে, মানে চতুর্থ কক্ষপথে কয়টা ইলেকট্রন রয়েছে? চতুর্থ কক্ষপথে 2টি ইলেকট্রন থাকে। কিন্তু ক্যালসিয়াম 2 প্লাস এর চতুর্থ কক্ষপথে কোনো ইলেকট্রন নেই, মানে এত চতুর্থ কক্ষপথে নেই, তাহলে এর আকার তো এমনি ছোট নাকি? ইলেকট্রন নেই, যার ফলে ক্যালসিয়ামের 3টি এবং ক্যালসিয়াম 2 প্লাস এর 3টি এবং ক্যালসিয়াম এর 4টি কক্ষপথ দ্বারা গঠিত, যার ফলে ক্যালসিয়াম 2 প্লাস এর আকার ছোট। ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণীর মূল ভিত্তি ব্যাখ্যা করো। ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণীর মূল ভিত্তি ব্যাখ্যা করো। ইলেকট্রন বিন্যাস পর্যায় সারণীর মূল ভিত্তি, কারণ ইলেকট্রন বিন্যাসের সাহায্যে পর্যায় সারণীতে বিভিন্ন মৌলের অবস্থান নির্ণয় নির্ধারণ করা হয়েছে। যেমন নাইট্রোজেন, এখানে তুমি দেখতে পাচ্ছ, এক্ষেত্রে নাইট্রোজেন 2 নং পর্যায়ের
কত 13 নং গ্রুপে অবস্থিত। এভাবে ইলেকট্রন বিন্যাসের সাহায্যে বিভিন্ন মৌলের অবস্থান নির্ণয়ের পাশাপাশি ওই মৌলের রাসায়নিক ধর্মাবলী কি করা যায়, ব্যাখ্যা করা যায়। তো এটা আমাদের উত্তর। তারপরে ক্লোরিন একটি হাইড্রোজেন মৌল, ব্যাখ্যা করো। ক্লোরিন একটি হাইড্রোজেন মৌল, কি করতে হবে, ব্যাখ্যা করতে হবে। যে সকল মৌল গ্রুপ নং 13 অবস্থান করে এবং সামুদ্রিক লবণ উৎপাদন করে তাদের হ্যালোজেন মৌল বলে। ক্লোরিন পরমাণুর পারমাণবিক সংখ্যা 17 এবং একই সাথে কত গ্রুপ নং 17 অবস্থান করে। আবার ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে কি করে, নিষ্ক্রিয় গ্যাসীয় ইলেকট্রন কি অর্জন করতে, যা হ্যালোজেনের মৌলিক বৈশিষ্ট্য। তাই ক্লোরিন কি একটি হলো তোমার কি হ্যালোজেন মৌল, ঠিক আছে। তারপর আর্গনের স্থিতিশীলতা ব্যাখ্যা করো। আর্গন এর স্থিতিশীলতা ব্যাখ্যা করো। আর্গন হলো পর্যায় সারণীর গ্রুপ 18 অন্তর্ভুক্ত, যাদের বলা হয় নিষ্ক্রিয় গ্যাস। আর্গনের ইলেকট্রন বিন্যাস, তো আর্গনের একটি ইলেকট্রন বিন্যাস আশা করি সবাই পারো। এখানে যোজ্যতা স্তরে তথা সর্বশেষ শক্তি স্তরে মানে 3 8টি ইলেকট্রন বিদ্যমান। এখানে কয়টা ইলেকট্রন বিদ্যমান, সর্বশেষ শক্তি স্তরে এখানে এই যে এখান থেকে এখানে, ঠিক আছে, 2টা আর এখানে 6টা, এই হলো 8টি ইলেকট্রন বিদ্যমান তথা অষ্টকপূর্ণ। ফলে এটি রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। উচ্চ আয়নীকরণ শক্তি ও শূন্য তড়িৎ ঋণাত্মকতার জন্য এরা ইলেকট্রন আদান প্রদান কিংবা ভাগাভাগিতেও অংশ নেয় না। তাই আর্গন স্থিতিশীলতা কি এককভাবে নিষ্ক্রিয়। তারপর নিষ্ক্রিয় গ্যাস বলতে কি বোঝো, পর্যায় সারণীর 18 নং গ্রুপের মৌলসমূহকে নিষ্ক্রিয় গ্যাস বলে। গ্রুপ 18 এর মৌলগুলো হলো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনেন, রেবন, তারপর কি তোমার এখানে আছে অক্সিজেন। এই মৌলগুলোর সবচেয়ে বাইরের শক্তি স্তরে প্রয়োজনীয় ইলেকট্রন দিয়ে পূর্ণ থাকে বলে এরা ইলেকট্রন বিনিময় ও ভাগাভাগি করে কোনো যৌগ গঠন করতে চায় না। রাসায়নিক বন্ধন গঠন বা রাসায়নিক বিক্রিয়া নিষ্ক্রিয় বলে এদেরকে নিষ্ক্রিয় মৌল বলে। তারপর হাইড্রোজেনকে গ্রুপ 1 এ স্থান দেওয়া হয়েছে কেন, হাইড্রোজেনকে গ্রুপ 1 এ স্থান দেওয়া হয়েছে কেন, সেক্ষেত্রে উত্তর হবে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস মানে 1s1। হাইড্রোজেন একটি অধাতু, কিন্তু একে গ্রুপ 1 এ স্থান দেওয়া হয়েছে কারণ ক্ষার ধাতুর মতো হাইড্রোজেনের বাহিরের প্রধান শক্তি স্তরে একটি মাত্র ইলেকট্রন রয়েছে। আবার হাইড্রোজেনের অনেক ধর্ম ক্ষার ধাতুগুলোর ধর্মের সাথে মিলে যায়। অপরদিকে হাইড্রোজেন অনেক ধর্ম হ্যালোজেন মৌলের ধর্মের সাথেও মিলে যায়। তবে হাইড্রোজেন এর বেশিরভাগ ধর্ম ক্ষার ধাতুগুলোর সাথে ধর্মের সাথে মিলে যাওয়ার একে ক্ষার ধাতু সাথে গ্রুপ 1 এ স্থান দেওয়া হয়েছে। তারপর ক্রিপ্টন স্থিতিশীল কেন, মানে নিষ্ক্রিয় গ্যাস স্থিতিশীল কেন, এই বিষয়টা কিন্তু আমি অলরেডি কিন্তু রয়েছে। তারপর তোমরা পড়বা হলো হিলিয়ামকে 18 নং গ্রুপে স্থান দেওয়া হয়েছে কেন, হিলিয়ামকে 18 নং গ্রুপে স্থান দেওয়া হয়েছে কেন। তো উত্তরটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখান থেকে একটু লিখলে হয়ে যাবে। তো এই তো ছিল আমাদের যে 4 নম্বর চ্যাপ্টার আছে, 4 নম্বর চ্যাপ্টারে ক এবং খ নম্বর প্রশ্ন। এবার চলে যাবো আমরা চ্যাপ্টার নম্বর 5 এবং চ্যাপ্টার নম্বর 5 এ ক খ তোমরা কি কি পড়বা। চ্যাপ্টার নম্বর 5 এ যে ক খ প্রশ্নগুলো রয়েছে চলো সেগুলো করি। তো আমি চ্যাপ্টার নম্বর 5 এর ক খ প্রশ্নগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে যদি আমরা আসি, 1 নম্বর বলছে মুক্ত জোড় ইলেকট্রন কাকে বলে। 1 নম্বর প্রশ্ন কি, মুক্ত জোড় ইলেকট্রন কাকে বলে। উত্তর হবে সমযোজী যৌগ গঠনের সময় যে ইলেকট্রন জোড় বন্ধনে অংশগ্রহণ করে না তাকে মুক্ত জোড় ইলেকট্রন বলে। মুক্ত জোড় ইলেকট্রন কাকে বলে, সমযোজী যৌগ গঠনের সময় যে ইলেকট্রন জোড় বন্ধনে অংশগ্রহণ না করে না তাদেরকে মুক্ত জোড় ইলেকট্রন বলে। তারপর থাকবে যৌগমূলক কাকে বলে। তারপর হলো যৌগমূলক কাকে বলে, একাধিক মৌলের ততিপয় পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট একটি পরমাণু গুচ্ছ তৈরি করে এবং একটি মৌলের আয়নের ন্যায় আচরণ করে। এ ধরনের পরমাণু গুচ্ছকে মৌল কি যৌগমূলক বলে। যেমন এখানে কিছু মৌল তুমি দেখতে পাচ্ছ। 3 নম্বর প্রশ্ন, পারমাণবিক শ্বাস কাকে বলে। পারমাণবিক শ্বাস কাকে বলে। এখানেও দেখো এই প্রশ্ন কিন্তু বোর্ডে প্রচুরবার এসেছে। আমি যে প্রশ্নগুলো দেখেছি বিগত সালে এসেছে এবং অনেক প্রশ্ন তোমাদের বিগত সালে না আসলেও এইবার আসার চান্স রয়েছে, এরকম প্রশ্নগুলো রেখেছে। বেশি না, তোমাদের জন্য খুব কম সংখ্যক প্রশ্ন রেখেছি। খালি তোমাদের কাজ হলো এই ছোট ছোট অল্প অল্প প্রশ্নগুলো তোমাদেরকে পড়া এবং এই অল্প সংখ্যক প্রশ্নগুলো যদি তুমি ভালোভাবে পড়তে পারো তোমাকে এতটুকু গ্যারান্টি দিচ্ছি অবশ্যই কমন পাবা, ঠিক আছে। তারপরে ধাতুতে পরমাণু সমূহ তার
সর্বশেষ শক্তি স্তর এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়। এই ধনাত্মক আয়নকে পারমাণবিক শ্বাস বলে। ঠিক আছে, তারপরে ধাতব বন্ধন কাকে বলে? প্রচুর পরিমাণে বলেছে, কোনোবারই মিস করে নেই। ধাতব বন্ধন কাকে বলে? উত্তর হবে ধাতব ক্লাসে যে আকর্ষণ বল দ্বারা ধাতব পরমাণু সমূহ পরস্পরের সাথে আবদ্ধ থাকে তাকে ধাতব বন্ধন বলে। তারপর চলে যাবো উপরে। তারপর আয়ন কাকে বলে? আয়ন কাকে বলে? উত্তরে পরমাণুর ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে ধনাত্মক বা ঋণাত্মক চার্জ বিশিষ্ট যে অবস্থা প্রাপ্ত হয় তাকে আয়ন বলে। তারপরে আণবিক সংকেত কাকে বলে? আণবিক সংকেত কাকে বলে? সেক্ষেত্রে উত্তর হবে একটি মৌল বা যৌগের অণুতে যে যে ধরনের মৌলের পরমাণু থাকে তাদের প্রতীক এবং যে মৌলের পরমাণু যতটা থাকে সেই সকল সংখ্যা দিয়ে প্রকাশিত সংকেতকে আণবিক সংকেত বলে। তারপর সঞ্চরণশীল ইলেকট্রন কাকে বলে? উত্তর হবে ধাতব বন্ধনে আবদ্ধ পরমাণুগুলোর ত্যাগকৃত ইলেকট্রন সমূহ পারমাণবিক শ্বাসের মধ্যবর্তী স্থানে মুক্তভাবে ঘোরাফেরা করে, এদেরকে সঞ্চরণশীল ইলেকট্রন বলে। ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল কাকে বলে? অপোলার সমযোজী অণু সমূহ যে দুর্বল আকর্ষণ বল দ্বারা আকৃষ্ট থাকে তাকে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বলে। তারপর রাসায়নিক বন্ধন গঠনের মূল কারণ কি? রাসায়নিক বন্ধন গঠনের মূল কারণ হলো পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনগুলো নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীল ইলেকট্রন লাভের প্রবণতা। এটা ছিল মোটামুটি ক নাম্বার প্রশ্ন। এবার আসবো আমরা খ নাম্বার প্রশ্নে। খ নাম্বার প্রশ্ন, সঞ্চরণশীল ইলেকট্রন বলতে কি বোঝো? সঞ্চরণশীল ইলেকট্রন বলতে কি বোঝো? উত্তর হবে ধাতব স্ফটিকে পারমাণবিক শ্বাসগুলো সুনির্দিষ্ট ত্রিমাত্রিক ভাবে বিন্যস্ত থাকে, আর ধাতব পরমাণু কর্তৃক ত্যাগকৃত ইলেকট্রনগুলো উক্ত পারমাণবিক শ্বাসের পরবর্তী স্থানে ঘোরাফেরা করে। এ ধরনের ইলেকট্রনকে সঞ্চরণশীল ইলেকট্রন বলে। ঠিক আছে, আচ্ছা। তো এরপর আসবো 2 নাম্বার। অক্সিজেনের যোজ্যতা ও যোজনী ইলেকট্রন সমান নয়, ব্যাখ্যা করো। অক্সিজেনের যোজ্যতা ও যোজনী ইলেকট্রন সমান নয়, ব্যাখ্যা করো। সেক্ষেত্রে উত্তর হবে অক্সিজেনের যোজ্যতা ও যোজনী ইলেকট্রন সমান নয়, তা নিম্নে ব্যাখ্যা করা হলো। দেন অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস তোমরা করবা, আশা করি তোমরা ইলেকট্রন বিন্যাসগুলো সবাই পারো। তারপর লিখবা কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন বা ইলেকট্রন সমূহ থাকে তার সংখ্যাকে যোজনী ইলেকট্রন বলা হয়। অক্সিজেনের মোট ইলেকট্রন সংখ্যা 8। এর সর্বশেষ এর ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে 6টি ইলেকট্রন বিদ্যমান, অর্থাৎ অক্সিজেনের যোজিত ইলেকট্রন 6। অপরদিকে অণু গঠনকালে কোন মৌলের একটি পরমাণুর সাথে অপর একটি মৌলের পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বা যোজিত স্তর বলে বা যোজ্যতা বলে। ঠিক আছে, সাধারণত কোন মৌলের পরমাণুতে যতগুলো হাইড্রোজেন পরমাণু বা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হতে পারে সেই সংখ্যাই হলো ওই মৌলের যোজনী। অক্সিজেন একটি পরমাণু হাইড্রোজেনের 2টি পরমাণুর সাথে যুক্ত হয়ে পানি তৈরি করে, এজন্য অক্সিজেনের যোজনী 2, অর্থাৎ অক্সিজেনের যোজ্যতা ও যোজনী সমান নয়। তারপরে কার্বন মনো অক্সাইড যৌগে কার্বনের সুপ্ত যোজনী ব্যাখ্যা করো। ঠিক আছে, কার্বন মনো অক্সাইড যৌগে কার্বনের সুপ্ত যোজনী ব্যাখ্যা করো। সেক্ষেত্রে উত্তর হবে কোন মৌলের সর্বোচ্চ যোজনী ও সক্রিয় যোজনীর পার্থক্যকে ওই মৌলের সুপ্ত যোজনী বলে। কার্বন মনো অক্সাইড যৌগের কার্বনের সক্রিয় যোজনী 2, কিন্তু কার্বনের সর্বোচ্চ যোজনী 4, সুতরাং কার্বন মনো অক্সাইড যৌগের সুপ্ত যোজনী 2। ঠিক আছে, তারপর কার্বন টেট্রাক্লোরাইড এর মুক্ত জোড় ইলেকট্রন ব্যাখ্যা করো। কার্বন টেট্রাক্লোরাইড এর মুক্ত জোড় ইলেকট্রন ব্যাখ্যা করো। তারপর কার্বন টেট্রাক্লোরাইড লিখবা, দেন কার্বনের যে ইলেকট্রন বিন্যাস সেটা করবা এবং কার্বন উত্তেজিত অবস্থায় যে ইলেকট্রন বিন্যাস রয়েছে সেটা করবা। দেন ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করবা এবং কার্বন টেট্রাক্লোরাইডের যে চিত্রটা আছে সমযোজী যৌগের যে চিত্রটা, এই চিত্রটা তোমরা আঁকবা। যদি আঁকতে পারো তাহলে ভালো হয়, না আঁকলে মার্ক কম পাবা, তবে আঁকলে এখানে 2 পাওয়ার চান্স বেশি থাকবে। চিত্র হতে পাই 4টি ক্লোরিন পরমাণুর যোজিত স্তরে 4টি মুক্তজোড় ইলেকট্রন আছে, অর্থাৎ 3 × 4 = 12টি। কয়টা রয়েছে? 12টি। আচ্ছা, এই তো মোটামুটি তোমাদের পরবর্তী অধ্যায়ের এই কটা হলো তোমাদের কি খ নাম্বার প্রশ্ন। এবার চলে যাবো আমরা তার পরবর্তী অধ্যায় নাম্বার 5।
অধ্যায় নম্বর কত 5। তো 6 নাম্বার, সরি 5 নাম্বার তো করেছি, 6 নাম্বার অধ্যায়। আচ্ছা 6 নাম্বার যদি আসে, এখানে আমরা মৌল কাকে বলে। প্রথম, যে কোনো পদার্থ এর যে পরমাণুর মধ্যে 6.02 3x10⁻23টি পরমাণু, অণু বা আয়ন থাকে তাকে সেই পদার্থের পরমাণুকে ওই পদার্থের মৌল বলে। যেমন 12 গ্রাম কার্বন পরমাণুর মধ্যে 6.02 3x10⁻23টি পরমাণু রয়েছে বা অণু রয়েছে। মোলারিটি কাকে বলে? উত্তর হবে, একটি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যত মৌল দ্রব দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি বলে। তারপর শতকরা সংযুক্তি কাকে বলে? শতকরা সংযুক্তি কাকে বলে? সেক্ষেত্রে উত্তর হবে, কোন যৌগের 100 গ্রাম এর মধ্যে কোন মৌল যত গ্রাম থাকে তাকে ওই মৌলের শতকরা সংযুক্তি বলে। তারপরে স্থূল সংকেত কাকে বলে? যে সংকেতের মাধ্যমে একটি যৌগ বিদ্যমান মৌলসমূহের অনুপাত প্রকাশ পায় তাকে স্থূল সংকেত বলে। প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন কত লিটার? প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন কত লিটার? সেক্ষেত্রে উত্তর হবে, প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। তারপর বেকিং পাউডারের মূল উপাদান কি? বেকিং পাউডারের মূল উপাদান কি? সেক্ষেত্রে উত্তর হবে, বেকিং পাউডারের মূল উপাদান সোডিয়াম বাইকার্বনেট, যার সংকেত NaH আর তোমার কি CO3। তারপর স্টয়কিওমেট্রি কাকে বলে? স্টয়কিওমেট্রি কাকে বলে? রসায়নের যে শাখায় বিক্রিয়কের পরিমাণ থেকে উৎপাদকের পরিমাণ এবং উৎপাদকের পরিমাণ থেকে বিক্রিয়কের পরিমাণ নির্ণয় করা হয় তাকে স্টয়কিওমেট্রি বলে। তারপর অ্যানালার কাকে বলে? অ্যানালার কাকে বলে? সেক্ষেত্রে উত্তর হবে, সবচেয়ে বিশুদ্ধ 99% রাসায়নিক পদার্থকে অ্যানালার বলে। সবচেয়ে বিশুদ্ধ 99% বিশুদ্ধ এইকে কি বলা হয়? অ্যানালার বলে। লিমিটিং বিক্রিয়ক কাকে বলে? লিমিটিং বিক্রিয়ক কাকে বলে? সেক্ষেত্রে উত্তর হবে, রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়ক বিক্রিয়া করে শেষ হয়ে যায় তাকে লিমিটিং বিক্রিয়ক বলে। রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়ক বিক্রিয়া করে শেষ হয়ে যায় তাকে লিমিটিং বিক্রিয়ক বলে। এই ছিল তোমাদের ক নাম্বার প্রশ্ন। এবার আসবো আমরা খ নাম্বার প্রশ্নে। প্রশ্ন নাম্বার খ, এসটিপিতে মিথেনের মোলার আয়তন ব্যাখ্যা করো। এসটিপিতে মিথেনের মোলার আয়তন ব্যাখ্যা করো। উত্তর হবে, গ্যাসের মোলের আয়তন বলতে বোঝায় 1 মোল গ্যাসীয় পদার্থে যে আয়তন দখল করে। গ্যাসের মোলার আয়তন বলতে বোঝায় 1 মোল গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে। এসটিপিতে মিথেন এর মোলার আয়তনের ক্ষেত্রে 1 মোল মিথেন সমান 16 গ্রাম মিথেন সমান 6.02 3x10⁻23টি অণু সমান 22.4 লিটার। ঠিক আছে। তারপর 0.01 m HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ বলতে কি বোঝো? ব্যাখ্যা করো। সেক্ষেত্রে উত্তর হবে, 0.01 m HCl বলতে বোঝায় বা হাইড্রোক্লোরিক অ্যাসিড বলতে বোঝায় নির্দিষ্ট আয়তনে ও নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণের 0.01 মোলের হাইড্রোক্লোরিক বিদ্যমান। আমরা জানি N = HV ইকুয়াল S = N/V, অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে HCl এর পরমাণুর 0.01 মোল। তারপর খাদ্য দ্রবণে ক্লোরিনের শতকরা সংযুক্তি নির্ণয় করো। খাদ্য দ্রবণে ক্লোরিনের শতকরা সংযুক্তি নির্ণয় করো। সেক্ষেত্রে খাদ্য লবণে ক্লোরিনের শতকরা সংযুক্তি নির্ণয় করে। এবার খাদ্য লবণের সংযুক্ত তোমাকে জানতে হবে। খাদ্য লবণ ইকুয়াল সোডিয়াম ক্লোরাইড NaCl এর মোলার ভর হলো M = সোডিয়াম হলো 23 প্লাস ক্লোরিন হলো 35.5, দুটোকে যোগ করলে 58.5। ক্লোরিনের শতকরা সংযুক্তি ইকুয়াল ক্লোরিনের পরিমাণ ডিভাইডেড যৌগের পরিমাণ গুণন 100%। এবার ক্লোরিনের পরিমাণ কত পেয়েছি? ক্লোরিনের পরিমাণ 35.5, তাই এখানে 35.5 ডিভাইডেড মোলের যৌগের পরিমাণ 58.5, এই 58.5 গুণন 100% ইকুয়াল 60.68%। তারপর 4 নম্বর প্রশ্ন, M/2 সোডিয়াম কার্বনেট দ্রবণ বলতে কি বোঝায়? M/2 সোডিয়াম কার্বনেট দ্রবণ বলতে কি বোঝায়? উত্তর হবে, M/2 সোডিয়াম কার্বনেট দ্রবণ বলতে বোঝায় দ্রবণের ঘনমাত্রা 0.5 m, অর্থাৎ প্রতি লিটার দ্রবণে 0.5 মোল সমান 0.5
গুণন 106 ইকুয়াল 53 গ্রাম সোডিয়াম কার্বনেট কি আছে, সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে। 2 নং প্রমাণ দ্রবণটি একটি প্রমাণ দ্রবণ, কেননা এর ঘনমাত্রা জানা। ঠিক আছে, তো এটা দ্বারা বোঝানো হয় এটা। তারপর মোলারিটি তাপমাত্রার উপর নির্ভর করে কেন? মোলারিটি তাপমাত্রার উপর নির্ভর করে কেন, ব্যাখ্যা করো। সেক্ষেত্রে উত্তর হবে মোলারিটি তাপমাত্রার উপর নির্ভর করে কারণ মোলারিটি নির্ণয়ে দ্রবকের ভর এবং দ্রবকের আয়তন উভয়ই প্রয়োজন। দ্রবের ভরের উপর তাপমাত্রার কোনো প্রভাব নেই, না থাকলেও দ্রবণের আয়তনের উপর তাপমাত্রার প্রভাব বিদ্যমান কারণে দ্রবণের আয়তন তাপমাত্রার নির্ভর করে। ঠিক আছে, এই জন্যই মোলারিটি তাপমাত্রার উপর নির্ভর করে। এরপর প্রশ্ন, অ্যালুমিনিয়াম অক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করলে ড্যাশ প্লাস পানি উৎপন্ন করে। তো এটা বিক্রিয়াটার সমতা করতে হবে। এটা হলো তোমার কি ক্ষার প্লাস অ্যাসিড, ক্ষার প্লাস অ্যাসিড বিক্রিয়া করে লবণ প্লাস পানি উৎপন্ন করে, তার মানে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে। তো তোমরা হবে কি বিক্রিয়াটাকে কমপ্লিট করবে এভাবে, প্রয়োজন উপরে লাইনে লিখে নিবা উদ্দীপকের বিক্রিয়াটিকে সম্পূর্ণ করে পাই। দেন আমরা বিক্রিয়াটিকে কমপ্লিট করব, সমতা করব, দেন সমতা করবা। এতটুকু করতে পারলে তুমি 2 মার্ক পেয়ে যাবা। ঠিক আছে, এখানে তোমাকে আলাদা কিছু করতে হবে না। এই তো মোটামুটি আমাদের এই অধ্যায়ের খ নম্বর প্রশ্নটা কমপ্লিট হয়ে গেছে। এরপর চলে যাব 7 নম্বর অধ্যায়ে। তোমাদের যদি কারো সমতা বা এই ধরনের কোনো কিছুতে যদি প্রবলেম থাকে অবশ্যই আমাকে বলবা, সেক্ষেত্রে আমি তোমাদের সমতা বা বাকি যে টপিকগুলো রয়েছে সেই বিষয়টা নিয়ে সম্পূর্ণভাবে বুঝিয়ে দেবো যে কিভাবে সমতা করতে হয়, কিভাবে কি করতে হয়। আপাতত আজকের ক্লাসে আমি ক খ সম্পর্কিত যাবতীয় সকল কিছু বোঝাচ্ছি এবং সামনের ক্লাসে তোমাদের এই বিষয় নিয়ে আরো ভালোভাবে বোঝানো হবে। ঠিক আছে, তো চলো আমরা সামনে দিকে আগে। বিক্রিয়ার হার কাকে বলে? বিক্রিয়ার হার কাকে বলে? উত্তর হবে একক সময়ে যে পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় তাকে বিক্রিয়ার হার বলে। একক সময়ে যে পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় তাকে বিক্রিয়ার হার বলে। 2 নম্বর, উভয়মুখী বিক্রিয়া কাকে বলে? উত্তর হবে যে রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়ক পদার্থে বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয় এবং উৎপাদ পদার্থগুলো বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয় তাকে উভয়মুখী বিক্রিয়া বলে। আবার বলতেছি, যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয় আবার উৎপাদের পদার্থ বিক্রিয়া করে বিক্রিয়কে পরিণত হয় তাকে কি উভয়মুখী বিক্রিয়া বলে। তারপর জারণ সংখ্যা কাকে বলে? যৌগ গঠনের সময় কোন মৌল যত সংখ্যক ইলেকট্রন বর্জন করে ধনাত্মক আয়ন উৎপন্ন করে অথবা যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন উৎপন্ন করে তাকে মৌলের জারণ সংখ্যা বলে। দহন বিক্রিয়া কাকে বলে? উত্তর হবে যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পদার্থকে পর্যাপ্ত অক্সিজেন এর উপস্থিতিতে উত্তপ্ত করে সংশ্লিষ্ট মৌলের অক্সাইড পরিণত করা হয় তাকে দহন বিক্রিয়া বলে। যেমন এখানে মিথেন প্লাস কার্বন ডাইঅক্সাইড, মিথেন প্লাস অক্সিজেন ইকুয়াল কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। ঠিক আছে, তারপর চলে যাব আমরা এখানে লাসাতলের নীতিটি বিকৃতি করো। লাসাতলের নীতিটি বিকৃতি করো। উত্তরটা হবে লাসাতলের নীতিটি হচ্ছে, তো এখানে উত্তরটা লিখবা দৌড়ো, কোন উভয়মুখী বিক্রিয়ার সাম্যাবস্থা যদি তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তন করা হয় তবে সাম্যের অবস্থান এমন ভাবে পরিবর্তিত হয় যেন তাপ, চাপ ও ঘনমাত্রা ইত্যাদির পরিবর্তনের ফলাফলে প্রশমিত হয়। ঠিক আছে, এটাই হলো লাসাতলের নীতি। এবং অবশ্যই লাসাতলের নীতিটা তোমাকে ভালো করে পড়তে হবে। এবং এখানে আসলে যতগুলো প্রশ্ন দিয়েছি প্রত্যেকটা প্রশ্নই আসলে খুবই গুরুত্বপূর্ণ। এখানে প্রত্যেকটা প্রশ্নই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা প্রশ্নই তোমাদেরকে ভালো করে পড়তে হবে। ঠিক আছে, তারপর ক্লাস পানি কাকে বলে? কি ক্লাস পানি কাকে বলে? দেখতে পাচ্ছ কতবার বডি আসছে। তো উত্তরে আসে আয়নিক যৌগের ক্লাস গঠনকালে এক বা একাধিক পানির অণু ক্লাসের ফাঁকা স্থানে আবদ্ধ হয়। উক্ত পানিকে ক্লাস পানি বলে। 2 নম্বর, রাসায়নিক সাম্যাবস্থা কাকে বলে? রাসায়নিক সাম্যাবস্থা কাকে বলে? উত্তর হবে রাসায়নিকভাবে বিক্রিয়ার যে অবস্থা উভয়মুখী বিক্রিয়ার হার সমান হয় অর্থাৎ সম্মুখমুখী ও পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হয় তাকে রাসায়নিক সাম্যাবস্থা বলে। এরপরে সমাণু কাকে বলে? যদি দুটি যৌগের আণবিক সংকেত একই থাকে কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন থাকে তবে তাদেরকে পরস্পরের সমাণু বলে। প্রশমন বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়ায় অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাকে প্রশমন বিক্রিয়া বলে। ঠিক আছে, তো এখানে কিন্তু আরো একটা বিক্রিয়া হতে পারে, সেটা হলো তোমার প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে এবং হলো রিডক্স বিক্রিয়া কাকে বলে। ঠিক আছে, এই দুটো প্রশ্ন তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে
জারণ সংখ্যা ও যোজনী এক নয়, ব্যাখ্যা করো। জারণ সংখ্যা এবং যোজনী এক নয়, ব্যাখ্যা করো। সেক্ষেত্রে উত্তর হবে কোন মৌলের অপর মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বলে। আবার যৌগ গঠনের সময় কোন একটি মৌল যত সংখ্যক ইলেকট্রন ত্যাগ বা বর্জন করে তাকে জারণ সংখ্যা বলে। জারণ সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে, কিন্তু যোজনী শুধুমাত্র ধনাত্মক হয়। জারণ সংখ্যা ভগ্নাংশ হতে পারে, কিন্তু যোজনী সব সময় পূর্ণ সংখ্যাই হবে। তাই বলা যায় জারণ সংখ্যা ও যোজনী এক নয়। তারপর যৌগে ক্ষার ধাতু সমূহের জারণ সংখ্যা +1, কারণ যৌগে ক্ষার ধাতু সমূহের জারণ সংখ্যা +1 ব্যাখ্যা করো। কোথায়? যৌগে ক্ষার ধাতু সমূহের জারণ সংখ্যা +1, কারণ ক্ষার ধাতু সমূহ একটি ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায় এবং সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন বিন্যাস কি হয়? প্রাপ্ত হয়। ঠিক আছে, তো মনে রাখবে এখানে যে প্রশ্নগুলো দিচ্ছে তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই প্রত্যেকটা প্রশ্ন তোমরা অবশ্যই খুব মনোযোগ দিয়ে পড়বা। ঠিক আছে, তো এটা আমরা অলরেডি খ নাম্বার পড়ছি, এখানে আমরা পড়েছি। উপরে চলে গেলাম কেন? ঠিক আছে, উপরে চলে গেছে। আচ্ছা, এখানে ওই যে বাকি ব্যাখ্যাটুকু এখানে আছে। তো উদাহরণ যেমন কি সোডিয়াম দিয়ে একটা উদাহরণ এখানে দেওয়া রয়েছে, তো তোমরা এইভাবে উদাহরণ দেওয়ার চেষ্টা করবা। ঠিক আছে, যেমন সোডিয়াম একটি ক্ষার ধাতু, সোডিয়াম একটা ইলেকট্রন করে সোডিয়াম প্লাস হয়। এখানে সোডিয়াম প্লাস এর জারণ সংখ্যা হলো +1 এবং সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন বিন্যাস হলো 8 বা ইলেকট্রন সংখ্যা হলো 8। তাই মৌলের ক্ষার ধাতু সমূহের জারণ সংখ্যা কত হয়? 1 হয়। তারপর সোডিয়াম প্লাস একটি জারক, ব্যাখ্যা করো। সোডিয়াম প্লাস একটি জারক, ব্যাখ্যা করো। সোডিয়াম প্লাস একটি জারক, কারণ যে সকল মৌল বা আয়ন ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে বিজারণ বিক্রিয়ায় সম্পন্ন করে তাদেরকে জারক বলে। যেমন সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে, মানে একটা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম প্লাস হয়। এখানে সোডিয়াম প্লাস আয়ন একটি ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে সোডিয়াম ধাতুতে পরিণত হচ্ছে, অর্থাৎ সোডিয়াম প্লাস একটি বিজারণ বিক্রিয়ার ঘটানোর মাধ্যমে কি করছে? আয়নটিকে সোডিয়াম ধাতুতে পরিণত করে, তাই সোডিয়াম একটি জারক। ঠিক আছে, আচ্ছা। তারপর ফ্লোরিনকে জারক বলা হয় কেন? ফ্লোরিনকে জারক বলা হয় কেন? যে সকল পদার্থ জারণ বিজারণের সময় ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে জারক বলে। যে সকল পদার্থ জারণ বিজারণের সময় ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে কি বলে? জারক বলে। যেমন এখানে F একটা আছে। আমরা জানি ফ্লোরিনের সর্বশেষ কক্ষপথে 7টি ইলেকট্রন বর্তমান। অষ্টক পূরণের জন্য ফ্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করার দরকার, যা ফ্লোরিনের জন্য গ্রহণ করা খুবই সহজ। তাই জারণ বিজারণের সময় ফ্লোরিন ইলেকট্রন গ্রহণ করে, তাই ফ্লোরিন একটি জারক পদার্থ। তো এই ছিল তোমাদের মোটামুটি। আরো কিছু প্রশ্ন রয়েছে, এগুলো তোমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। যেমন হলো মৌমাছি কামড়ালে ক্ষতস্থানে চুন লাগানো হয় কেন? সেক্ষেত্রে উত্তরটা এখানে তোমরা দেখতে পাচ্ছ। এখানে বলা হয়েছে মৌমাছি কামড়ালে ক্ষতস্থানে জ্বালা যন্ত্রণা করে। এই যন্ত্রণা থেকে রেহাই পাওয়ার জন্য আমরা ক্ষতস্থানে চুন লাগাই। এর কারণ মৌমাছির বিষে এক ধরনের অ্যাসিড থাকে যেটি জ্বালা যন্ত্রণা সৃষ্টি করে। ক্ষতস্থানে চুন যোগ করার ফলে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সেটি প্রশমিত করে, ফলে জ্বালা যন্ত্রণার বন্ধ হয়। অ্যাসিডিটির সমস্যা হলে অ্যান্টাসিড জাতীয় ওষুধ খাওয়া হয় কেন? সেক্ষেত্রে উত্তরটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, উত্তরটা তোমরা এখান থেকে লিখে নিবা। ঠিক আছে, চলো আমরা পরবর্তী অধ্যায়ে যাব। তবে আপাতত আজকের জন্য আমরা এই 7টি অধ্যায় রাখবো এবং আগামী ক্লাসে তোমাদের 8 থেকে শুরু করে বাকি অধ্যায়ের জন্য ক্লাস করাবো ইনশাল্লাহ। আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।